আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের যে থার্ড লেকচার রাসায়নিক সংকেত সম্পর্কে জানব। হ্যাঁ, তো রাসায়নিক সংকেত আসলে কি? আমরা এর আগের অধ্যায়ে হয়তো প্রতীক নিয়ে আলোচনা করেছিলাম। প্রতীক কী? তো আমাদের মৌল, আমাদের জানি পর্যায়সাথে 118টা মৌল আছে। 118টি যে সিম্বল দ্বারা প্রকাশ করা হয় ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা মৌলকে, সেটা হচ্ছে তার প্রতীক। হাইড্রোজেনকে আমরা এইচ দ্বারা প্রকাশ করি, লিথিয়ামকে এলআই দ্বারা প্রকাশ করি, তারপর সোডিয়ামকে এনএ দ্বারা প্রকাশ করি। অনেকগুলা প্রতীক আসছে আমাদের গ্রিক ভাষা থেকে। মনে করো সোডিয়ামের ক্ষেত্রে আমরা এনএ লিখি, এটা আসছে নাইট্রিয়াম থেকে, তাই না? পটাশিয়ামকে ক্যালিয়াম থেকে আসছে। তো এগুলো আমরা প্রতীকের আলোচনা, এই প্রতীক থেকে আমাদের মূলত আসছে ফাইনালি সংকেত, রাসায়নিক সংকেত। তো একটা কথা বোঝার আছে, সেটা হচ্ছে প্রতীক হয় কোনো মৌলের, প্রতীক হয় কোনো মৌলের। হ্যাঁ, প্রতীক শব্দটা ইউজ হবে কোনো মৌলের জন্য, এবং টোটাল প্রতীকের সংখ্যা হলো 118টা। আমাদের পর্যায়সারণী 118টা মৌলের জন্য 118টা প্রতীক রয়েছে। আর রাসায়নিক সংকেত হচ্ছে যখন একাধিক মৌল পরমাণু যখন একসাথে হবে, যখন একটা যৌগ গঠন করবে, তখন ওই যৌগের জন্য আমরা ইউজ করব সংকেত। তার মানে সংকেত শব্দটা ইউজ করবো আমরা কার জন্য? যৌগের জন্য। তাহলে প্রতীক ইউজ করবো মৌলের জন্য, 118টা প্রতীক পাবো। সংকেত হবে আমাদের যৌগের জন্য, এবং এই যৌগের সংখ্যা আসলে আনলিমিটেড। কেন? আমাদের কত শত যে বিক্রিয়া হবে, কত শত যে যৌগ গঠন করবে, যার কোনো লিমিটেশন নাই, তাই না? তো এই বিষয়টা আমাদের বোঝা দরকার। আচ্ছা, তো এটা আমরা শিখলাম। এরপরে আমরা যদি সংকেত লেখার নিয়মগুলোতে যাই, একটা সংকেত আমরা কিভাবে লিখব, নিয়মে যাচ্ছে। হ্যাঁ, তো রুল 1। আচ্ছা, তো আমরা যখন কোনো শব্দের প্রতীক লিখব, সংকেত লিখব, তখন ওই অণুতে বিদ্যমান মৌলের প্রতীকটা লিখব। প্রতীক লিখে ওই যৌগের টোটাল কতটা সংখ্যা থাকবে ওই মৌলের, ওটা নিচে সাবস্ক্রিপ্ট হিসেবে লিখতে হবে। সাবস্ক্রিপ্ট, হ্যাঁ, সাবস্ক্রিপ্ট। তো আমরা সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট বিষয়টা আশা করি জানি। সাবস্ক্রিপ্ট হচ্ছে ডান পাশে নিচে লেখা, আর সুপারস্ক্রিপ্ট হচ্ছে ডান পাশে উপরে লেখা। তো আমরা সাবস্ক্রিপ্ট আকারে যৌগের সংখ্যাটা নিচে লিখব, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের রুল 1-এর যে বিষয়, ওটা। তাহলে যখন আমরা প্রতীক থেকে সংকেত লিখব, তখন নাইট্রোজেন লিখে নাইট্রোজেনের টোটাল সংখ্যা 2টা, এবং এটা আমরা লিখছি। তো এটা নাইট্রোজেন গ্যাস, 2টা নাইট্রোজেন ত্রিবন্ধনের মাধ্যমে সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে নাইট্রোজেন গ্যাস গঠন করে, ঠিক আছে? আচ্ছা, তো অনেক মৌল আমরা পাবো যারা আসলে অণুই গঠন করে না, কিংবা এরা দেখা যাচ্ছে একাধিক পরমাণুর সাথে যুক্ত হয় না। সাপোজ ধাতু। তো আমরা বলে রাখি প্রকৃতিতে নাইট্রোজেনকে নাইট্রোজেন গ্যাস আকারে পাবো। ধাতুগুলা এরা কখনোই এই যে যৌগ গঠন করে না, প্রকৃতিতে এদেরকে এভাবে পাওয়া যাবে। সাপোজ সোডিয়াম কখনো 2, 3, 4 এভাবে থাকতে পারে না। সোডিয়ামকে সোডিয়াম হিসেবেই পাবো, পটাশিয়ামকে পটাশিয়াম হিসেবে পাবো, ক্যালসিয়ামকে ক্যালসিয়াম হিসেবে পাবো। তো এরা কখনো নিজেদের সাথে এভাবে মৌলিক যে সংকেত এটা গঠন করবে না, ঠিক আছে? এবার আসা যাক আমাদের, আচ্ছা, এর বাইরে আরেকটা কথা হচ্ছে আমাদের নিষ্ক্রিয় গ্যাস বা ইনার্ট গ্যাস। গ্রুপ 18-এর মৌলগুলা ইনার্ট গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস। এই নিষ্ক্রিয় গ্যাসের মৌলগুলাও কিন্তু সেম, আমাদের অনুগঠন করবে না। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন, এই মৌলগুলো, এগুলো আমরা এইভাবে দেখতে পাবো: হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন। তো এটা যৌগ গঠন করবে না, এবং এরা এইভাবেই উন্মুক্ত অবস্থায় থাকবে, কারণ এতে অষ্টক ফিল আপ থাকে, তাই এরা কোনো বন্ধনে আবদ্ধ হয় না সহজে। আচ্ছা, তো এরপরে আমাদের যে বিষয়টা দেওয়া আছে সেটা হলো একাধিক প্রতীক যখন আমরা লিখব, একাধিক প্রতীক যখন আমরা ইউজ করব যৌগের সংকেত বানাতে গিয়ে। সাপোজ আমরা একটা উদাহরণ দিই, অ্যালুমিনিয়াম অক্সাইড। তো অ্যালুমিনিয়াম অক্সাইডের জন্য আমরা কি বলবো? আমরা অ্যালুমিনিয়ামের যোজনী জানি কত? অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে 3, অক্সিজেনের যোজনী হচ্ছে 2, তাই না? অ্যালুমিনিয়াম অষ্টক ফিল আপের জন্য
3টা ইলেকট্রন দান করবে, গ্রুপ 13 এর মৌল সেই ইলেকট্রন দান করবে, অক্সিজেন অষ্টক ফেলাবের জন্য 2টা ইলেকট্রন গ্রহণ করবে। তো এরা যখন কাছাকাছি আসবে তখন এরা যোজনীগুলা কোনাকুনি যাবে। অ্যালুমিনিয়ামের যোজনী যাবে হলো আমাদের অক্সিজেনের কাছে, অক্সিজেনের যোজনী আসবে অ্যালুমিনিয়ামের কাছে। এভাবে Al2O3 বা অ্যালুমিনিয়াম অক্সাইড যৌগ গঠন করছে তারা। মানে অ্যালুমিনিয়ামের 2টা পরমাণু অক্সিজেনের 3টা পরমাণুর সাথে যুক্ত হয়ে আয়নিক বন্ধন আবদ্ধ হয়ে তারা সমযোজী বন্ধনে একটা যৌগ অ্যালুমিনিয়াম অক্সাইড নামক একটা যৌগ গঠন করছে। অ্যালুমিনিয়ামের 2টা অক্সিজেনের 3টা পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে অ্যালুমিনিয়াম অক্সাইড গঠন করছে। যথাক্রমে তাদের সংকেত হবে Al2O3। ওকে, সেমভাবে যখন আমরা দেখব ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়ামের যোজনী আমরা জানি 2। কেন 2? ক্যালসিয়াম দ্বিতীয় পর্যায়ের মৌল, সে 2টা ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হবে, তাই 2। ক্লোরিনের ক্ষেত্রে আমরা বলবো 1, কারণ ক্লোরিন 17 পর্যায়ের মৌল, হ্যালোজেন গ্রুপ, একটা ইলেকট্রন গ্রহণ করবে বিদায় তার একটা ইলেকট্রন গ্রহণ করবে বিদায় তার যোজনী হচ্ছে 1। তো সে যখন বন্ধন গঠন করবে পরস্পর কাছাকাছি আসবে, ক্যালসিয়ামের 2 যাবে এই ক্লোরিনের নিচে সাবস্ক্রিপ্ট হিসেবে, ক্লোরিনের 1 আসবে এখানে, 1টা দেখা যাচ্ছে না বা না দিলেও হয়, এবং আমাদের যৌগ হবে ক্যালসিয়াম ক্লোরাইড। এভাবে একাধিক মৌল থাকলে আমরা এইভাবে যৌগ রাসায়নিক সংকেতগুলো লিপিবদ্ধ করব, ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমাদের আরেকটা বিষয় হচ্ছে এমন যে যখন কোনো মৌলের আমাদের যোজনী 1 হবে, সাপোজ ক্যালসিয়াম যোজনী কত 2, অক্সিজেন যোজনী কত 2। তো এক্ষেত্রে আসলে যখন কোনো মৌলের যোজনী 1 হয় তখন তাদেরকে আর লেখার দরকার হয় না, হ্যাঁ, যখন যোজনী 1 হয় তাদেরকে লেখার দরকার নেই, লিখলেও আসলে 2 এখানে আমাদের 2 দ্বারা ভাগ করে আলটিমেটলি হবে 1 হ্যাঁ। তো এখানে আমাদের যখন যোজনী 1 হবে তখন কিন্তু লেখার দরকার হয় না। এছাড়া যখন আমরা সেম বিষয়টা কোনো যৌগমূলকের জন্য দেখতে যাব তাহলে কিন্তু আমাদের সেম প্রসিডিউরটা হবে। সাপোজ আমাদের ফসফেট PO4 3 এবং হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম, হ্যাঁ, ম্যাগনেসিয়াম 2+। তো আমরা জানি ম্যাগনেসিয়াম 2+ বলছি, এখানে আমাদের এই দুটো কাছাকাছি আসবে। আমরা জানি PO4 3- বা ফসফেট আয়নের যোজনী কত 3, ম্যাগনেসিয়ামের যোজনী কত 2। কেন 2? সে 2 নম্বর কক্ষপথের যৌগ মৌল এবং সে 2টা ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হবে বিদায় তার যোজনী হচ্ছে 2। যখন এরা কাছাকাছি আসবে তখন হচ্ছে ম্যাগনেসিয়াম ফসফেটের সাথে যুক্ত হবে এবং ম্যাগনেসিয়াম যৌগ গঠন করবে। কথা হচ্ছে এখানে ম্যাগনেসিয়ামের যে 2টা যোজনী, এই 2 যাবে নিচে, ফসফেটের যোজনী 3, এই 3 আসবে এখানে ম্যাগনেসিয়ামের নিচে। এইভাবে ম্যাগনেসিয়াম ফসফেট যৌগ গঠিত হয় সেম রুল 2 ফলো করে, ঠিক আছে? তো আমরা এগুলো দেখতেই পারি। সেমভাবে ক্যালসিয়াম সালফেট, অ্যামোনিয়াম ফসফেট, এই মৌলগুলো আসলে আমাদের এই নিয়মটা ফলো করে গঠিত হয়, ঠিক আছে? এরপরে আমাদের যখন কোনো মৌল একাধিক সাধারণ সংখ্যার দ্বারা বিভাজ্য হবে, আমাদের রুল 3-এ এমনটা বলা হয়েছে যে যখন আমাদের যোজনীগুলা একটা সাধারণ সংখ্যা দ্বারা বিভাজ্য হবে, সামহাও ক্যালসিয়াম এবং হচ্ছে আমাদের অক্সিজেন, হ্যাঁ, ক্যালসিয়াম এবং অক্সিজেন। ক্যালসিয়ামের আমরা জানি যোজনী হলো কার্বন এবং অক্সিজেন। কার্বনের যোজনী হলো আমাদের আমরা যদি কার্বনের যোজনী ধরি 4, আমি কার্বনের একাধিক যোজনী আছে অবশ্য, তো কার্বনের সবচেয়ে ইউজড হয় যে যোজনী সেটা হচ্ছে 4। অক্সিজেনের যোজনী হলো আমরা জানি কত 2। যখন এরা কাছাকাছি আসবে তখন কার্বনের যোজনী যাবে এই অক্সিজেনের কাছে, অক্সিজেনের যোজনী 2 আসবে এখানে, আর এইভাবে গেছে সাবস্ক্রিপ্ট হিসেবে, ওকে? আচ্ছা, তো এখন আমরা এই দুটা সংখ্যা একটা সাধারণ সংখ্যা দ্বারা কমন নাম্বার দ্বারা ভাগ যাবে, সেটা হচ্ছে 2। 2কে 2 দ্বারা ভাগ দিলে 1 আসবে, 2কে 4 দ্বারা ভাগ দিলে 2 আসবে। তো আমরা কী করব, উভয়কে 2 দ্বারা ভাগ করে দিব, এবং এখানে 2 ভাগ করলে 1 আসবে, এখানে 2 ভাগ করলে 2 আসবে, CO2। 1টা না লিখলেও চলবে। এটা হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইড গ্যাস, যেটা এভাবে গঠিত হয়। তো মূলত আমাদের কার্বন ডাইঅক্সাইডটা আমাদের কার্বনের 4টা হাত না, 4টা হাত এপাশে যুক্ত হয়ে অক্সিজেনের 2টা হাত, এইভাবে দুই দিকে অক্সিজেন যুক্ত হয়ে সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা গঠিত হয়।
এগুলাই হচ্ছে আমাদের রাসায়নিক সংকেত লেখার নিয়ম। তাহলে আমাদের মূল থিম হচ্ছে প্রতীক হবে মৌলের জন্য 118টা প্রতীক পাবো, সংকেত পাবো যৌগের জন্য, এবং যেটা সংখ্যা হবে অনির্দিষ্ট। এবং আমাদের রাসায়নিক সংকেতকে এভাবে বলবো যে যেসব মৌল দিয়ে যৌগের রাসায়নিক সংকেত গঠিত হচ্ছে তার প্রতীকী উপস্থাপনা পরমাণুর প্রতীক এবং সংখ্যার মাধ্যমে প্রকাশ করা হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা পরমাণুর প্রতীক, যেমন হাইড্রোজেন H2 প্রকাশের জন্য হাইড্রোজেন এটা হচ্ছে পরমাণুর প্রতীক, অক্সিজেন এটা হচ্ছে পরমাণুর প্রতীক, সংখ্যা হাইড্রোজেন 2টা অক্সিজেন 1টা, না দিলেও চলে। তাহলে এইভাবে আমরা পরমাণুর প্রতীক এবং এর সংখ্যা, অক্সিজেন হাইড্রোজেন 2টা অক্সিজেন 1টা, পরমাণুর প্রতীক হাইড্রোজেনের সংখ্যা, এই দুটা কম্বিনেশনে আমরা আসলে রাসায়নিক সংকেতটার পূর্ণাঙ্গতা প্রাপ্তি করছি। এভাবে আমরা 3 রকম রুল শিখেছি কীভাবে আসলে আমাদের প্রতীকগুলো লিখব, এবং আশা করি এর বাইরে আর কিছু জানার নাই আমাদের রাসায়নিক সংকেত হিসেবে। আমরা পরবর্তী লেকচারে নিষ্ক্রিয় গ্যাস এবং এর স্থিতিশীলতার বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আজকের লেকচার এতটুকুই। আসসালামু আলাইকুম।